শুল্ক কমিয়ে 20% করল যুক্তরাষ্ট্র। কূটনীতিক সাফল্য বলছে সরকার, শর্ত জনসম্মুখে প্রকাশের তাগিদ বিশ্লেষকদের। ট্রাম্প ট্যারিফে আপাতত স্বস্তি দেখছেন রপ্তানিকারকরা, স্বাগত জানিয়ে বিএনপি জামায়াত। আওয়ামী ফ্যাসিস্ট যেন আর ফিরতে না পারে সেই ব্যবস্থার তাগিদ ফখরুলের। সোহরাওয়ার্দী উদ্যানে কালচারাল ফেস্ট। পুলিশের লাঠি পেটার পর যান চলাচল স্বাভাবিক। উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। যেতে না পারা 18,000 কর্মীদের পর্যটন ও নির্মাণ খাতে নিয়োগের সিদ্ধান্ত। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই পাল্টা শুল্ক নামিয়ে আনাকে কূটনীতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এর জন্য যেসব শর্ত পূরণের অঙ্গীকার করেছে বাংলাদেশ, তা জনসম্মুখে আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শেষ মুহূর্তে কাটল অস্বস্তি আশঙ্কা। আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে এখন 35 নয়, গুনতে হবে 20% পাল্টা শুল্ক। গেল 2 এপ্রিল নিজ দেশে স্বার্থ রক্ষায় বন্ধু দেশগুলোর সাথে বিশাল বাণিজ্য ঘাটতির কথা বলে চড়া শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশের কপালে জুটেছিল 37%। তবে 31 জুলাই পর্যন্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে দর কষাকষির জন্য সময় বেঁধে দেয় ওয়াশিংটন। 90 দিনে 3 দফা আলোচনা করে বাংলাদেশ। এ সময় বাংলাদেশের সাথে অপ্রকাশযোগ্য চুক্তিও করে দেশটি। ফলে ভেতরের আলোচনা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে। বাংলাদেশও থেমে থাকেনি প্রস্তুতিতে। 25টি বোয়িং কেনার পাশাপাশি গমসহ বেশ কিছু মার্কিন পণ্য ও সেবার কথা বলে সরকার। বাংলাদেশের জন্য এই অর্জনকে কূটনৈতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা। দেশের সাথে আলোচনা সফল হবার জন্য বাংলাদেশের আলোচকদের অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই অর্জন বিশ্ব দরবারে কেবল বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং বৃহত্তর সুযোগ, স্থায়ী সমৃদ্ধির দ্বারও খুলে দেয়। এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, আলোচনায় জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়। সর্বোচ্চ অগ্রাধিকার ছিল পোশাক শিল্পে। এর পাশাপাশি মার্কিন কৃষিপণ্য কেনার বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশকে 20% পাল্টা শুল্ক দিতে হবে। সুখবর বটে, তবে কিসের বিনিময়ে এমন অর্জন তা জনসম্মুখে আনতে হবে সরকারকে। 37 থেকে 35 এবং বিশেষ করে 35 থেকে এখন যখন 20-এ আসলো, এটা আসলে এমনি এমনি আসেনি। আমরা জানি যে ট্রাম্প ট্যারিফ বা ট্রাম্প প্রশাসন এই পুরো ট্রাম্প ট্যারিফটাকে আমেরিকার প্রাপ্তি কি হতে পারে সেইটার একটা এন্ট্রি পয়েন্ট বা সেইটার একটা হার্ড নেগোশিয়েটিং টুল হিসেবে ব্যবহার করেছে। যাদের সাথে বাণিজ্য ঘাটতি আছে তাদের সাথে যেন তারা বাণিজ্যের ঘাটতিটা পূরণ করতে পারে, সেজন্য তারাও বেশি করে এই দেশগুলোতে পণ্য রপ্তানি করতে আগ্রহী হবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমরা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করি না, অন্যান্য দেশের সাথেও করি। কাজেই এমন কোনো সিদ্ধান্ত যেন আমরা না নেই যে সিদ্ধান্তে অন্য দেশের কাছ থেকেও আমরা আমাদের এই ধরনের যে সুবিধাগুলো আছে সেগুলো যেন ভারসাম্য না হারায়। বাংলাদেশ এই ক্ষেত্রে কতটুকু ছাড় দিয়েছে সেটা নিয়ে একটু বিস্তর আলোচনা হওয়াটা জরুরি, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির জন্য। এবং আমি মনে করি ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবেন তাদেরকেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক ছাড়া অন্যান্য সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা থাকাটা সকলের জন্যই জরুরি। বাংলাদেশের আগে ভিয়েতনাম, ইউ, যুক্তরাজ্য, ফিলিপাইন সহ মোট 7টি দেশ ও একটি অঞ্চলের সাথে চুক্তি করেন ট্রাম্প, যেখানে 10 থেকে 30% পর্যন্ত পাল্টা শুল্ক নির্ধারণ করে ওয়াশিংটন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকায় ট্রাম্প ট্যারিফ ঘিরে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশের রপ্তানিকারকরা। শেষ মুহূর্তে এসেও এমন সাফল্যে অন্তর্বর্তী সরকারের প্রশংসাও করেছেন তারা। তাদের দাবি, প্রতিযোগিতার বাজারে সক্ষমতা হারানোর শঙ্কা কেটে গেছে। তবে বিশেষজ্ঞদের মতে রপ্তানি খাতে স্বস্তি ফিরলেও উন্মোচিত হলো বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির পথ। আরও জানাচ্ছেন সহকর্মী রাকিব হোসেন।
যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি প্রতিযোগিতা হারানোর আশঙ্কা থেকে মাথা ব্যথার বড় কারণ হয়ে ওঠে ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ। 3 মাসের প্রচেষ্টার পরও যখন 35% শুল্কের ঘোষণা আসে, তখন হতাশা ঘিরে ধরে রপ্তানিকারকদের। তবে শেষ মুহূর্তে মার্কিন বাণিজ্য সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকারের দিন দরবারে বদলে গেল পরিস্থিতি। বাংলাদেশের 20% শুল্ক হার প্রতিযোগী দেশ ভিয়েতনামের সমান বা পাকিস্তানের তুলনায় কিছুটা বেশি হলেও চীন ও ভারতের চেয়ে কম। ফলে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর শঙ্কা কেটে গেল। উদ্যোক্তারা বলছেন, নিঃসন্দেহে এটা সাফল্যের। সবচেয়ে স্বস্তিদায়ক বিষয় হচ্ছে এই যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় আমাদের ট্যারিফ সমান এবং ভারতের তুলনায় 5% কম। তো এই 20% ট্যারিফকেও আমরা স্বাগত জানাতাম না যদি অন্যদেরটা 10% হতো বা 15% হতো। দর কষাকষি যেটা করেছেন যারা, তারা এটা ইতিবাচকভাবে সেটাকে সমাপ্ত করতে পেরেছেন। সেটা অবশ্যই আমাদের মূল যেসব রপ্তানি আমরা করব সেই রপ্তানির জন্য এটা ইতিবাচক। মার্কিন বাজারে পণ্য ভেদে নির্ধারিত শুল্কের সঙ্গে রপ্তানিতে যুক্ত হলো ট্রাম্প ট্যারিফ, যেখানে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে মেনে নিতে হয়েছে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন শর্ত। বাণিজ্য ঘাটতি কমাতে দিতে হয়েছে আমদানি বৃদ্ধির প্রস্তাব। বিশেষজ্ঞরা বলছেন, নতুন বাণিজ্য চুক্তি রপ্তানি খাতের জন্য স্বস্তি বয়ে আনলেও বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির পথ উন্মোচন করল। একদিকে যেরকম এটা 35% থেকে 20% নামার ফলে আমাদের একটা প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডে যেতে পেরেছি আমাদের মূল প্রতিযোগীদের সাপেক্ষে। অন্য দিক থেকে যেটা আমরা ছাড় দিয়েছি তার অর্থনৈতিক অবশ্যই একটা কস্ট আছে। বাংলাদেশের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। এই এক্সপোর্ট বিজনেসটা চলমান থাকলে যেটা হবে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনটাও এটাও চলমান থাকবে। আর কিছু কিছু প্রোডাক্টস আমরা আগেই ডিউটি ফ্রি ছিল, যেমন কটন, হুইট, সয়াবিন। তো সেইগুলোর পরিমাণ বাড়ালে ফিনান্সিয়ালি খুব ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, তুলা, গম সহ বিভিন্ন পণ্য আমদানিতে জোর দেওয়ার খবর পাওয়া গেলেও গোপনীয়তার কারণে জানা যায়নি দ্বিপাক্ষিক এই চুক্তির বিস্তারিত। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের উপর মার্কিন শুল্ক কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক, তবে যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাজার খুঁজতে হবে। এক প্রতিক্রিয়া চ্যানেল 24-কে কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে সরকারকে শুল্ক আরও কমানোর প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে চ্যানেল 24-কে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পাল্টা শুল্ক 35 থেকে 20% নিয়ে আসাটা কিছুটা সন্তোষজনক, তবে যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাজার খোঁজার আহ্বান জানান তিনি। আমি মনে করি এটা একটা সন্তোষজনক অবস্থায় আমরা আসতে পেরেছি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে আমাদের তো অর্থনীতি একেবারে নির্ভরশীল হয়ে যেতে পারে না, আমাদের রপ্তানি একেবারে নির্ভরশীল হয়ে যেতে পারে না। এই জন্য আমাদেরকে আমাদের রপ্তানি পণ্যের আমাদের এখানে ডাইভার্সিটি আনতে হবে এবং বাজারেরও যুক্তরাষ্ট্রের বাইরে আরও যে বাজারগুলো আছে সেখানে ঢুকতে হবে। এদিকে একই বিষয়ে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকারকে শুল্ক আরও কমানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকারের পক্ষ থেকে যোগাযোগ এবং প্রচেষ্টার পর আমরা যেটা জানতে পেরেছি যে সেটা 15% কমিয়ে 20%-এ নিয়ে আসা হয়েছে। যদিও আমরা এটাকে নট আপ টু দ্য মার্ক বলি, আরও কমতে হতো। আমরা আশা করি সরকার এখানেই ক্ষান্ত না হয়ে আরও ট্যারিফটাকে কি করে মিনিমাম পর্যায়ে নিয়ে আসা যায় সে ব্যাপারে আমাদের সরকার চেষ্টা করবেন, পদক্ষেপ নেবেন। গেল 2 এপ্রিল যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতির কথা বলে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের ওপর চড়া শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তৃতীয় দফা আলোচনা শেষে বাংলাদেশের ওপর 20% শুল্ক নির্ধারণ করে ওয়াশিংটন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই বিএনপি করেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ঐকমত্য কমিশনের সাথে বিএনপির কোনো দ্বিমত নেই, আর জুলাই সনদের পাশাপাশি নির্বাচনও চায় জামায়াত। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে 23 দিন ধরে চলে আলোচনা।
এতে অংশ নেন 30টি দল ও জোট। দীর্ঘ এই আলোচনায় 19টি বিষয়ে একমত হওয়া গেছে, তবে প্রায় অর্ধেক ক্ষেত্রে আছে নোট অব ডিসেন্ট। বেশি নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। কয়েকদিনের মধ্যে চূড়ান্ত খসড়া পাঠানো হবে রাজনৈতিক দলগুলোর কাছে। কমিশন বলছে সনদের বাস্তবায়নের ভার এখন রাজনৈতিক দলগুলোর ওপর। ক্ষেত্র বিশেষে নোট অফ ডিসেন্ট থাকলেও আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের প্রচেষ্টা সকলেরই ছিল। জাতীয় প্রয়োজনের কথা বিবেচনা করে, গুরুত্ব বিবেচনা করে আমরা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সনদের পূর্ণাঙ্গ রূপটি রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিতে চাই। বিএনপির দাবি সনদ বাস্তবায়নে সকল প্রক্রিয়া গ্রহণ করেছে দলটি। ঐকমত্য কমিশনের সাথে বিএনপির কোনো দ্বিমত নেই বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। এদিকে জামায়াতের অবস্থান জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর ভিত্তিতেই হতে হবে আগামী নির্বাচন। জুলাই গণ অভ্যুত্থানের অর্জনকে স্থায়ী, টেকসই এবং আরও সামনে এগিয়ে নিতে হলে এবং আওয়ামী সরকারের মতো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব যাতে না হতে পারে সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার। এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা। জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। দলগুলোর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা 31 জুলাই শেষ করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের নীতি নির্ধারণী ও মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ভুলে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরায় জুলাই স্মরণে আয়োজিত সমাবেশে তিনি এমনটি বলেন। জানান, আওয়ামী ফ্যাসিস্টরা যেন কোনো দিন ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, স্লোগান দিলেই কাজ হবে না, মানুষ কি চায় বোঝার চেষ্টা করুন। এ দেশকে বদলাতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ হার কমাতে পারার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না, তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। জনগণ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদের মতো ফ্যাসিবাদী কাঠামো বিদায় নেবে, এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতির আয়োজনে জুলাই গণসমাবেশে জুনায়েদ সাকি আরও বলেছেন, লুটপাট বন্ধ না হলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এ সময় তিনি শহীদ পরিবার এবং আহতদের মর্যাদা এবং চিকিৎসা নিয়ে প্রশ্ন তোলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান, জাতিগত বিভাজন না করে সবাইকে সমান সম্মান দেয়ার। যদি জনগণের ঐক্য থাকে তাহলে এই দেশে ফ্যাসিবাদ যেমন পালিয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কবর দিতে পারবো। আর যে লুটপাটের রাজত্ব, দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছে, তাকেও আমরা কবর দিতে পারবো। 30 ঘন্টারও বেশি সময় পর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে বৃহস্পতিবার থেকে জুলাই যোদ্ধা পরিচয়ে একদল ব্যক্তি শাহবাগ অবরোধ করে রাখে। তীব্র দুর্ভোগে পড়েন মানুষ। আজ বিকেলে অবরোধকারীদের উপর আরেক দল চড়াও হয়, শুরু হয় মারামারি। এক পর্যায়ে পুলিশ দুপক্ষকেই লাঠিপেটা করলে শুরু হয় যান চলাচল। শুক্রবার বিকেলে শাহবাগ অবরোধকারীদের উপর আচমকা চড়াও হলেন কিছু যুবক। কিছু বুঝে ওঠার আগেই মারধর করা হয় অবরোধকারীদের। পরে দুপক্ষই জড়ায় মারামারিতে, ভেঙে দেওয়া হয় অস্থায়ী মঞ্চ। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলে দেওয়া হয় দুদিন ধরে অবরোধ করে রাখা শাহবাগ মোড়। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু আন্দোলনকারী বৃহস্পতিবার থেকে সড়ক অবরোধ করে রাখে। এতে এ পথে চলাচলকারীরা পড়েন দুর্ভোগে। যাত্রীরা কি পরিমাণে ভোগ করতেছে, এদিক দিয়ে রাস্তা বন্ধ, এদিক দিয়ে রাস্তা বন্ধ,
বন্ধ। যে কোনো আন্দোলনের নির্দিষ্ট স্থান আছে এবং সেখানে করা উচিত। যারাই করেছে এই কাজটা একেবারে ঘৃণ্য, এটা করা উচিত না। আপনি আপনার দাবি আদায়ের জন্য মাঠে আসবেন, কিন্তু অন্যের ভোগান্তি করবেন, এটাকে আমি কখনো অ্যাজ এ নাগরিক হিসেবে সমর্থন করি না। এদিকে একই দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজমায়েত করেছে ইউনাইটেড পিপল আপ বাংলাদেশ নামের একটি সংগঠন। এ সময় চাঁদাবাজি সহ নানা অনৈতিক কর্মকাণ্ড জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তারা। ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, তার প্রধান কাজ হচ্ছে এই আন্দোলনকে লেজিটিমেসি প্রদান করা, আইনগতভাবে একটা বৈধতা প্রদান করা, সেটা তারা এখন পর্যন্ত করে নাই। আমাদের জুলাই ঘোষণাপত্র এবং সনদের দাবিতে আমরা অনেক দিন ওয়েট করেছি, আমরা অনেক সময় ওয়েট করেছি, কিন্তু এখন আর সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। 24-এর কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, হঠাৎ করেই নিষিদ্ধ করা হয় জামাত ইসলামীর রাজনীতি। জামাত নেতাদের দাবি আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার পরিকল্পনা ছিল এটি, তবে পা দেয়নি দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 24-এর গণ অভ্যুত্থানে জামায়াতকে নিয়ে আওয়ামী সরকারের কুটুচাল কাজে আসেনি। 32 জুলাই অর্থাৎ 1 আগস্ট 2024 পুলিশের গুলিতে নিহত ছাত্র জনতার স্মরণে সারা দেশে চলছিল রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। রংতুলির আচরে দেয়ালে দেয়ালে ফুটে উঠেছিল দ্রোহের আগুন। শোককে শক্তিতে পরিণত করে জোরালো হচ্ছিল আন্দোলন। অবস্থা বেগতিক দেখে তখন নতুন কৌশল নেয় শেখ হাসিনা সরকার। গণমানুষের আন্দোলন থেকে দৃষ্টি সরাতে হুট করে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামাত ইসলামের রাজনীতি। জামাত বলছে, ছাত্র জনতার আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দিতে যে ফাঁদ পেতেছিল আওয়ামী লীগ, তাতে পা দেয়নি দলটি। কারণ প্রতীক ও নিবন্ধন হারানোর পর নতুন করে হারাবার কিছুই ছিল না। এটাতে ক্ষমতাসীন দলের একটা আন্দোলনকে ভিন্ন ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য একটা ফন্দি, এটা আমরা একেবারে তৃণমূল পর্যন্ত বার্তা দিয়েছি। এই জিনিসটাকে সামনে রেখে আমাদের দল নিষিদ্ধের বিষয়টাকে আমরা অগ্রাধিকার দিইনি, আমরা দিয়েছি সরকারের পতন। আমরা খুব বিস্মিত হলাম। জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি তো অনেক আগের থেকেই একটা বিরোধী শক্তি করেই আসছিল, কিন্তু এই সময় কেন? হতে পারে তাদের সোর্স বা তাদের এজেন্সি তারা হয়তো মনে করেছে যে এখানে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী এরাই হচ্ছে এমন এক শক্তি যাদেরকে কেনা যাচ্ছে না, আপোষ করা যাচ্ছে না, গুলি করে নিঃশেষ করা যাচ্ছে না। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর জিন্না তারা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে জামাত কার্ডের ব্যবহার কম হয়নি, তবে 24-এর গণ অভ্যুত্থানে তার কাজে আসেনি। কখনো শিবির বলে নেই যে আমি শিবির, ছাত্র দলের ছেলেরা বলে নেই আমি ছাত্র দল, বা কোনো মানুষ বলে নেই। সবাই কিন্তু শেখ হাসিনাকে নামাতে হবে এই আন্দোলনে সবাই একমত ছিল। সুতরাং আওয়ামী লীগ যদিও এই উদ্দেশ্য নিয়ে করেছিল, কিন্তু উদ্দেশ্যটা সাকসেসফুল হয়নি। পরিবর্তিত প্রেক্ষাপটে জামাত নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে বটে, তবে বিশ্লেষকের মতে আগামী দিনেও কৌশলের রাজনীতির গুটি হবে জামাত। ইসলামিক দলগুলো যদি আসতে হয় তাদের সঙ্গে আসতে হবে, আলাদা হয়ে তারা হচ্ছে খুব একটা সাড়া ফেলতে পারবে না। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আপনাদের দেশের রাত 10টার খবর, একটা ছোট্ট বিরতির সময় ফিরে আসছি একটু পর।